Good afternoon, everyone. Okay. Thank you, Shahryar, for his kind introduction. So if you prefer, I can speak in Bengali or in English as you wish. But আমার জন্য বাংলায় বলাটা একটা সৌভাগ্যের ব্যাপার। হ্যাঁ, কারণ আমি তো আমার প্রফেশনাল জীবনে ইংরেজি ব্যবহার করতে হয় আমেরিকাতে। It's kind of fortunate এখানে এসে speaking in my own mother tongue, right, after many years. তো শাহরিয়ার তোমাদের শ্রদ্ধেয় টিচার এবং তোমাদের শ্রদ্ধেয় টিচার টিটু ভাই, আমি ভাই বলি, এবং তোমাদের শ্রদ্ধেয় টিচার ডক্টর দিদারে আলম মহসিন and many others. We have long history all the way back in mid-80s. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ফার্মেসি ডিপার্টমেন্ট শুরু হয়েছে সেখানে আমাদের অনেক স্মৃতি। আমরা সেই ভাঙা একটি ল্যাব, ভাঙা একটি ক্লাস, সেই আমার এখনও মনে আছে সেই জানালার একটা ফুটো ছিল, ভাঙা ছিল, সেখান দিয়ে পাখি ঢুকতো সেই লাগে, সেই আর্টস ফ্যাকাল্টির পাশে। Anyway, so long journey we crossed, and I'm very fortunate to come back here, right? I feel like I'm back home. Every time I come back to Jahannagar University, আমার মনে পড়ে যায় যে আমি আমার বাড়িতে ফিরে এসেছি, particularly pharmacy family. Pharmacy family is very cohesive, very small, very limited, and আমরা সবাইকে চিনি। So শাহরিয়ার আমাকে এবং তোমাদের শিক্ষক ডক্টর মহসিন ওনারা আমাকে রিকোয়েস্ট করেছে so that I could talk about the opportunities in America, graduate studies, and what you can do after your graduate studies and different branches of graduate studies and career gulo ki rokom. So I can begin with myself first, because how I started back in mid-90s, তখন অনেকটা চ্যালেঞ্জিং ছিল আমাদের জন্য ব্যাপারটা। কীরকম চ্যালেঞ্জিং ছিল? ফার্স্ট অফ অল, আমরা পাশ করেছিলাম একটা ছোট্ট ফার্মেসি প্রোগ্রামে, যেটা ছিল 3 বছরের প্রোগ্রাম, অ্যান্ড ব্যাক দেন আমেরিকা দে অলরেডি হ্যাড এ 4-year program, and their system was a bit different, and we had to go through like TOEFL, GRE, ওগুলো ভেরি স্ট্যান্ডার্ড, এটা তোমাকে দিতেই হবে। বাট আমি মনে করি সবার আগে যেটা দরকার, আমি নিশ্চিত যে তোমাদের অনেকেই হয়তো তোমরা আমেরিকাতে যেতে চাও, পড়তে চাও, অ্যান্ড ক্যারিয়ার করতে চাও। ফর দ্যাট all you need is a dream, right? আমাদের সবার একটা করে স্বপ্ন আছে, ড্রিম আছে, এবং সেই ড্রিম নিয়েই কিন্তু আমরা এগিয়ে যাই। I had that dream, and সেই স্বপ্নের কারণেই কিন্তু আমি ঠিকই করি। আমি যখন ফার্মেসি ফার্স্ট ইয়ারে পড়ি, আমার মনে আছে যে আমি যাব ওই দেশে পড়তে, কোনো না কোনোভাবেই যাব। সেই ড্রিমটা কিন্তু আমাকে নিয়ে গিয়েছে সেখানে। সো তোমাদেরও সেই ড্রিমটার দরকার প্রথমে, দেন আদার প্রসিডিওর্স, ইউ হ্যাভ টু হ্যাভ অ্যান অ্যাম্বিশন ফার্স্ট। তারপরেই না হয়, বাই দি ওয়ে, আমার শ্রদ্ধেয় স্যার রফিক স্যার জয়েন করেছেন, উনি কিন্তু আমাদেরকে পড়িয়েছেন, এনাদেরকে পড়িয়েছেন, কেমিস্ট্রি পড়িয়েছেন। আই এম সো গ্ল্যাড টু সি রফিক স্যারকে এখানে। আমি ভাবিনি যে উনি এখানে থাকবেন। আমার মনে হয় এটা তোমরা সবাই জানো যে আমেরিকার গ্র্যাজুয়েট স্টাডিজ ইজ কাইন্ড অফ pretty hard, means তোমাকে প্রিপেয়ার করতে হবে, তোমাকে যে ওদের যে বেসিক যে রিকোয়ারমেন্টগুলো, TOEFL and GRE পার্টিকুলারলি, এই দুটোকে তোমাকে প্রিপেয়ার করতে হবে তোমাদেরকে, অ্যান্ড দেন ইউ হ্যাভ টু অ্যাপ্লাই ইন ডিফারেন্ট স্কুলস। কিন্তু তোমরা যদি আমাকে বলো এখন ফার্মাসিউটিক্যাল সায়েন্সের ওখানে কি ব্রাঞ্চেস আছে, তাদের ওই বিভিন্ন ব্রাঞ্চের অপরচুনিটিগুলো কী, ক্যারিয়ার পাথগুলো কী, সেগুলো আমি বলতে পারি। So let's begin with pharmaceutics, my favorite subject. যদিও আমি এখানে পড়েছি, ফার্মাকোলজিতে এমফার্ম করেছি, বাট আমেরিকাতে যাওয়ার পর আমার মনে হয়েছে ফিজিক্যাল সায়েন্সের, মানে আমি যখন MS ডিগ্রি শুরু করি, আমার একটা প্রফেসর ছিল, মনে হচ্ছে ফিজিক্যাল ফার্মেসি শুরু করলাম উইথ প্রফেসর রবার্ট ব্যালন্টন। তার ক্লাসে আমি ফিজিক্যাল সায়েন্সের প্রেমে পড়ে গেলাম। সেই থেকে আমি ডিসিশন নিলাম যে না, আমি আমার ডিগ্রি ফার্মাসিউটিক্সে পারসিউ করবো। আমার অ্যাডমিশন ফার্মাসিউটিক্সেই ছিল। তখনকার লিজেন্ডারি প্রফেসর অ্যান্থনি সিমোনেলি বলে এক প্রফেসর ছিলেন, যাকে ফার্মাসিউটিক্স ফিল্ডে মোটামুটি আমরা গডফাদার হিসেবে জানি। তা যাই হোক, যেটা ফার্মাসিউটিক্স দিয়ে শুরু করি। ফার্মাসিউটিক্স হচ্ছে ওয়ান অফ দি ওল্ডেস্ট ব্রাঞ্চ ইন ফার্মাসিউটিক্যাল সায়েন্স, অ্যাজ ইউ নো। There are other branches, obviously pharmacology, biopharmaceutics, pharmacokinetics,
ফার্মাকোভিজিলেন্স রাইট নাও, মানে এটা একটা নতুন ধারা তৈরি হয়েছে। দ্য ফার্মাসিউটিক্সে আমি পার্সু করেছিলাম একটাই কারণে, আমি আমেরিকাতে যে প্রথম 4 মাস আমি রিটেল ফার্মেসিতে কাজ করেছিলাম, যেটা ব্যাক দেন সবাই করতো। সবাই তখন রিটেল ফার্মেসি থেকে মানে ইকুইভ্যালেন্সি এক্সাম দিয়ে ফার্মাসিস্ট হওয়াটা কম্পারেটিভলি ইট ওয়াজ মাচ ইজিয়ার, যেটা 2005 সালে আমেরিকা বন্ধ করে দিয়েছে ফর ফরেন ফার্মাসিস্ট, পার্টিকুলার ফ্রম বাংলাদেশ, কারণ ওদের রিকোয়ারমেন্টের ওদের 6 ইয়ার প্রোগ্রাম ফার্মডির সাথে আমাদের প্রোগ্রাম মেলে না বলে ওরা আর এটা ইয়ে করে। কিন্তু তার আগ পর্যন্ত যেটা ছিল, আমরা এখান থেকে যে একটা ফরেন ইকুইভ্যালেন্সি এক্সাম দিয়ে সেটাতে আমরা কোয়ালিফাই করে তখন আমরা ইকুইভ্যালেন্ট হতাম, অ্যান্ড আফটার দ্যাট আমরা ন্যাপলেক্স বলে একটা এক্সাম ছিল, সেই পরীক্ষা দিয়ে পাশ করে লাইসেন্স নিয়ে সে ফার্মাসিস্ট হয়ে যেত। ইট ওয়াজ ভেরি ইজি কম্পারেটিভলি, রাইট? তখন অত হায়ার এডুকেশন পার্সিউ করতে হতো না, MS PhD করতে হতো না। তখন ইন্ডিয়া থেকে, বাংলাদেশ থেকে, চায়না থেকে যারা যেত এই MS এবং PhD প্রোগ্রামে, 90% অফ দ্যাম তারা MS ডিগ্রি থাকাকালীনই ইকুইভ্যালেন্সি এক্সামটা দিয়ে ওরা ওই লাইনে চলে যেত। তো রিটেল ফার্মেসি নিয়ে এখন আর কথা না বলি, কারণ যদিও কারণ হচ্ছে তোমরা যদি এখান থেকে পাশ করে তোমরা ওখানে যাও, and if you want to be a pharmacist, then again you have to start with একটা PCAT দিয়ে আবার সে আন্ডারগ্রেডে কিছু কোর্স নিয়ে টিয়ে দেন ওটা ফুলফিল করে তারপরে আবার সেই, এটা একটা লেন্দি প্রসেস হয়ে গেছে, অলমোস্ট লাইক গেটিং ইট মানে আন্ডারগ্রেড বি ফার্ম ইজ 5 ইয়ার্স, ওকে মাস্টার্স। এইটাই হচ্ছে, এটা আমি জানতাম না, থ্যাঙ্কস ফর দ্যাট। ওদের যে প্রোগ্রামটা এসেছে 6 ইয়ার ফার্ম ডি প্রোগ্রাম, তা ওরা ইন্ডিয়ার কিছু ইউনিভার্সিটিগুলো তারা সেটা অ্যাডাপ্ট করেছে, যার কারণে দে রিকগনাইজ দোজ ইউনিভার্সিটিস ফ্রম ইন্ডিয়া বাট নট ফ্রম আস, কারণ আমরা এটা অ্যাডাপ্ট করি না। এখন এটা একটা কথা হতে পারে যে আমরা তো আমেরিকা পাঠানোর জন্য ফার্মাসিস্ট তৈরি করছি না, হয়তো বা সেটা একটা ইয়ে হতে পারে যে আমাদের একাডেমিক ফোকাসটা হচ্ছে আমাদের দেশের কনটেক্সটে। But you should not be discouraged for that. The reason is there are many other branches of pharmaceutical science, and আমি personally মনে করি, and those branches are really great noble profession in America. So pharmaceutics দিয়ে শুরু করি আগে। The pharmaceutics প্রোগ্রামে ওখানে MS in industrial pharmacy or pharmaceutics and then PhD in pharmaceutics, এটা একটা বড় একটা route. Majority of the ফরেন স্টুডেন্টস যারা বিভিন্ন দেশ থেকে, এশিয়ান এবং ইউরোপিয়ান কান্ট্রি থেকে যায়, তারা কিন্তু ফার্মাসিউটিক্স প্রফেশনটাকে পার্সিউ করে বিকজ দে ওয়ান্ট টু গো ইন ড্রাগ ডেভেলপমেন্ট। একদম ফান্ডামেন্টাল রিসার্চ, ডিসকভারি, প্রি ফর্মুলেশন, মেডিসিন স্টেজ, আমাদের রফিক স্যার আছে মেডক্যাম। সো এই ডিসকভারি লাইনে ওরা যারা ফান্ডামেন্টাল সায়েন্স নিয়ে কাজ করে, ফিজিক্যাল সায়েন্স, কেমিক্যাল সায়েন্স, এই লেভেলে যেতে চায়, ইন্ডাস্ট্রির ড্রাগ ডেভেলপমেন্টে তারা পার্টিসিপেট করতে চায়। এটা একটা বড় বাজার আমেরিকাতে, ইটস এ হিউজ মার্কেট, বড় একটা ক্যারিয়ার। ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি তো তোমরা জানোই এখন কত। লেট স্টেজে যে যারা ডিসকভারিতে যারা এখানে কাজ করে, লেট স্টেজে যে তারা এটা বিভিন্ন দেশে চলে যায়, ইন্ডিয়া, চায়না, ওখানে যে কিন্তু ফাউন্ডেশনটা যেটা ড্রাগ ডেভেলপমেন্টের সেটা আমেরিকাতেই হয় এখন, যদিও বাইরেও হচ্ছে, এবং তার জন্য দরকার এই PhD ইন ফার্মাসিউটিক্স। অ্যান্ড PhD ইন ফার্মাসিউটিক্স তোমাদেরকে তৈরি করবে এভাবেই যাতে তুমি একেবারে ডিসকভারি থেকে শুরু করে একটা ড্রাগ ডেলিভারি প্ল্যাটফর্ম, ড্রাগ ডেভেলপমেন্ট করতে পারো, অ্যান্ড সো দ্যাট যে এমন একটা জায়গায় তুমি সেই ডেভেলপমেন্টে নিয়ে যেতে পারো, যার পর আরেকটা গ্রুপ এসে এটাকে কমার্শিয়ালাইজেশন নিয়ে যাবে। দ্যাটস ফার্মাসিউটিক্স। আদার পার্টস অফ ফার্মাসিউটিক্স, অফকোর্স তোমরা যদি PhD করো, মানে ওখানে রিসার্চ, সেটা হচ্ছে রিসার্চ লাইক ইন অ্যাকাডেমিয়া, লাইক এই যে তোমাদের স্যার এখানে আছেন, ডক্টর দিদার মোহসিন, হি গট হিজ ডিগ্রি as far I know from pharmaceutics, and he came back to his academic field and he started his research program. ফার্মাসিউটিক্সের রিসার্চ প্রোগ্রাম মানে অফুরন্ত, মানে তোমরা এখন যে লেভেলে তোমরা ড্রাগ ডেভেলপমেন্ট, ফর্মুলেশন পড়ছো, ড্রাগ ডেলিভারি কিন্তু অন্য একটা স্কেলে চলে গেছে, অন্য একটা ডাইমেনশনে চলে গেছে। এখন আমরা ইন আমেরিকাতে আমরা যেটা বলি পার্সোনালাইজড মেডিসিন, ড্রাগ ম্যানুফ্যাকচারিং অন ডিমান্ড, হুইচ ইজ 3D প্রিন্টিং, তোমার DNA RNA বেসড ড্রাগ ডেলিভারি, siRNA ড্রাগ ডেলিভারি, মোর জেনেটিক বেসড জিন থেরাপি, এই দিকে চলে যাচ্ছে। মোর বায়োলজিক্স রিলেটেড, মোর পার্সোনাল জেনেটিক টার্গেটেড
ড্রাগ ডেলিভারি সেই দিকে চলে যাচ্ছে, এবং ফার্মাসিউটিক্স হচ্ছে আরেকটা ডাইমেনশনের দিকে যাচ্ছে। আরেকটা বিগ ব্রাঞ্চ হচ্ছে ফার্মাকোলজি। এটা আমেরিকাতে ওয়েল স্টাবলিশড একটা ডিসিপ্লিন ফার্মাকোলজি। ফার্মাকোলজিস্ট যারা, তোমাকে অবশ্যই পিএইচডি করতে হবে, ইউ এমফাসাইজ মোর ইন ফার্মাকোলজি, যত অ্যাডভান্স লেভেলে তুমি কোর্স নিবে এবং ওখানে পিএইচডি মানে রিসার্চ করে, তাদের ফোকাসটা হচ্ছে more towards understanding the mechanism of a drug, more like okay, how does it work, understanding of a disease. And যখন এই যে early phase drug development যারা ডিসকভারি করে একটা মলিকুল, they work side by side with pharmacologists to have a better understanding. So এটা একটা বিরাট ফিল্ড। ফার্মাকোলজিস্টদের অনেক জব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে, তুমি যখন একটা পিএইচডি করবে দেশে, এমনকি একটা মাস্টার্স ডিগ্রি করেও ওখানে অনেক জব আছে, যদিও ইমিগ্রেশন স্ট্যাটাসটা একটু ক্রিটিক্যাল, বাট ওয়ান্স ইউ হ্যাভ এ পিএইচডি ইন ফার্মাকোলজি দেন দের ইজ প্লেন্টি অফ অপরচুনিটি ইভেন ইন অ্যাকাডেমিয়া। তার সাথে সাথে আমাকে এটাও বলতে হয় আরও যে ব্রাঞ্চগুলো আছে, ফার্মাকোকাইনেটিক্স। আই লাভ ফার্মাকোকাইনেটিক্স, কারণ ড্রাগ ডেভেলপমেন্টে যারা আছে, ফার্মাকোকাইনেটিক্স না জানলে কোনো দিনই একটা ড্রাগ ডেভেলপমেন্ট অ্যান্ড ড্রাগ ডেলিভারি কমপ্লিট হয় না, বিকজ দে আর লাইক কমপ্লিমেন্টারি ইচ আদার। আমি একটা ট্যাবলেট বানালাম, একটা ABCD মিশিয়ে বানালাম, এখন এটার বায়োঅ্যাভেলেবিলিটি কী, হাউ আই মেক দ্যাট ফর্মুলেশন, সেটার ইম্প্যাক্ট অ্যাবজর্পশনে কীভাবে হতে পারে, ডিস্ট্রিবিউশনে কীভাবে হতে পারে, এলিমিনেশন কীভাবে হতে পারে, এই পুরো নলেজটা যদি তোমাদের না থাকে তাহলে ড্রাগ ডেভেলপমেন্ট ইনকমপ্লিট। সো যেটা ডেভেলপমেন্ট সায়েন্টিস্ট যারা ফিজিক্যাল সায়েন্টিস্ট, দে ওয়ার্ক সাইড বাই সাইড উইথ আ ফার্মাকোকাইনেটিশিয়ান। ইটস এ বিগ জয়েন্ট ভেঞ্চার প্রজেক্ট। এবং আমরা এফডিএতে যারা কাজ করি, আমরাও সাইড বাই সাইড কাজ করি। যেমন আমি রিভিউ করি CMC, কেমিস্ট্রি ম্যানুফ্যাকচারিং অ্যান্ড কন্ট্রোল, CMC ফর INDs, ইনভেস্টিগেশনাল নিউ ড্রাগ অ্যান্ড নিউ ড্রাগ অ্যাপ্লিকেশন, এই দুটো আমি দেখি, পার্টিকুলারলি ইন কার্ডিওরেনাল, নেফ্রোলজি অ্যান্ড এন্ডোক্রাইনোলজি। এই তিনটে ফিল্ডে যত নতুন মলিকুল হয়, নতুন ড্রাগ হয়, এগুলো রিভিউ আমি করি। যখন আমি এগুলো রিভিউ CMC করি, তখন একজন ফার্মাকোকাইনেটিশিয়ান, সে কিন্তু আমার সাথে, সে কিন্তু আর্লি স্টেজ যখন বললো ওকে তারা এই ফর্মুলেশন নিয়ে বায়োঅ্যাভেলেবিলিটি টেস্ট করেছে ইন হিউম্যান বিইং অর ইন অ্যানিমাল মডেল, নাও দে আর চেঞ্জিং দিস ফর্মুলেশন, আর ইউ ওকে টু টেক দ্যাট PK/PD information from that trial and put it in phase 3, right? So একে অপরের সম্পূরক, মানে এর কোনো বিভিন্ন একাডেমিয়াতে বা আমেরিকাতে এখন ফার্মাকোকাইনেটিক্স ইজ ওয়ান অফ দ্য ব্রাঞ্চ। যেমন আমি যে ইউনিভার্সিটিতে পড়েছি, লং আইল্যান্ড ইউনিভার্সিটি, আমাদের ফার্মাকোকাইনেটিক্সের একটা আলাদা ব্রাঞ্চই ছিল, এবং তারা যারা পিএইচডি করে, একটা বড় একটা গ্রুপ ছিল, তারা ওই ডিসিপ্লিন থেকে পিএইচডি করে, যেহেতু ইটস লাইক ফার্মাসিউটিক্যাল সায়েন্স অর ফার্মাসিউটিক্স বাট এমফাসাইজিং অন মোর কাইনেটিক্স। এগুলো হচ্ছে মেজর ফিল্ড আমাদের ফার্মাসিউটিক্যাল সায়েন্সের। এর বাইরেও আমি দেখেছি আমাদের ফার্মাসিউটিক্যাল সায়েন্স থেকে অনেক ফান্ডামেন্টাল সায়েন্সে চলে গেছে। কেউ গিয়েছে কেমিস্ট্রিতে পিএইচডি করতে, কেউ করেছে মেডিসিনাল কেমিস্ট্রিতে পিএইচডি করতে, কেউ হয়তো বা কিছু অন্যান্য ফিল্ডেও গিয়েছে, বাট দোজ আর দে মে নট বি রেলেভেন্ট, বাট মেডিসিনাল কেমিস্ট্রি ইজ হাইলি রেলেভেন্ট। আমি অনেকে দেখেছি মেডিসিনাল কেমিস্ট্রিতে পিএইচডি করতে, এবং মেডিসিনাল কেমিস্ট্রিতে যারা পিএইচডি করে তারা সব বিগ ফার্মা, ফাইজার, GSK, BMS, এই যে বিগ ফার্মা যারা নিউ মলিকুল ডেভেলপ করে, নিউ মলিকুলের জন্ম দেয়, তারা সব ওখানে যায়। এই আর্লি ডিসকভারি স্টেজে মেডিসিনাল কেমিস্টদের সাথে ফার্মাকোলজিস্ট অ্যান্ড ফার্মাকোকাইনেটিশিয়ান অ্যান্ড ফার্মাসিউটিক্স, দে অল ওয়ার্ক সাইড বাই সাইড। তার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে ডিসকভারি লাইন থেকে যখন একটা মলিকুল ডেভেলপ হয়, ফার্স্ট বার্থ হয়, একটা মলিকুলের জন্ম হয়, সেখান থেকে মার্কেটে আসতে অলমোস্ট 10 ইয়ার্স লেগে যায়। এবং এখন যেটাকে ওরা চেষ্টা করছে, এটাকে কত শর্ট করা যায়, সো দ্যাট আর্লি স্টেজেই ওরা ফর্মুলেশনগুলোকে অলমোস্ট ফাইনালাইজ করে ফেলে, লাইক ফেজ 1 স্টেজেই ফর্মুলেশনটা ফাইনালাইজ করে ফেলে, সো দ্যাট দে ডোন্ট হ্যাভ টু চেঞ্জ ইট ইন এ লেটার স্টেজ, অ্যান্ড তাদের এই ড্রাগ ডেভেলপমেন্টের সময়টা যেন লিঙ্গার না হয়ে যায়। সো যে কারণে এখন আর্লি স্টেজ ফর্মুলেশনও ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে অ্যান্ড ইন অ্যাকাডেমিয়াতেও, যে অথবা কোনো রিসার্চ ইনস্টিটিউটে, তারা কিন্তু এই তিনটে প্রফেশনের লোকজনদেরকেই কিন্তু তোমরা দেখতে পাবে যে দে আর ওয়ার্কিং সাইড বাই সাইড। সো উইথ দ্যাট আমি বলবো যে
you all have tremendous opportunity. Like, if you have a dream, as I said, if you have a dream to pursue higher education in the United States, I mean, you can do it. All you need to do is just follow your dream. সেটাই আমি বিলিভ করি। আর প্রসিডিউরাল পার্টটা আমি তো বলেছি, ইনফরমেশন এখন ইন্টারনেটে ইউ ক্যান সি pretty much everything. আমেরিকার টপ নচ যত ইউনিভার্সিটি আছে সে থেকে শুরু করে ইউ কাম অল দ্য ওয়ে স্টেট ইউনিভার্সিটি লেভেলে তুমি যাও, you can go their website and check their requirement, and then you can follow those requirements. One of the biggest challenge তোমরা as a student, আমি স্টুডেন্টদেরকে বলছি, you may be wondering, okay, আমি ওখানে যে কীভাবে পড়বো, টাকা আসবে কোত্থেকে, পয়সা আসবে কোত্থেকে, এগুলো সব মানে ভেরি প্র্যাকটিক্যাল একটা কনসার্ন, রাইট? আমারও ছিল। অ্যাকচুয়ালি গ্র্যাজুয়েট প্রোগ্রামে science program, scientific discipline growth, typically they have fund. You initially, if you go in the master's degree program, it's kind of risky, fund পাওয়াটা আমাদের সময় ছিল, but এখন master's degree program fund পাওয়া is kind of very challenging. But PhD প্রোগ্রামগুলো well funded, বড় বড় স্কুলগুলো PhD প্রোগ্রামগুলো well funded, এবং I really don't think you should have any concern with that. The primary, I mean, I think the basic, I mean, major difficulties যেটা তোমাদেরকে হয়তো ফেস করতে হতে পারে, you may think, because we all trained as a pharmacist, আমাদের ব্যাকগ্রাউন্ড আমরা যেভাবে ট্রেন হয়েছি সেটা একটু ডিফারেন্ট দেন টেকিং GRE. GREটা you need to prepare yourself, and you need to prepare yourself for a year long, like I did prepare myself for a year long. GREটা score, it depends, some university they see it different, but if you like Michigan, তুমি যদি মিশিগানে যেতে চাও, they will take it like, they will take a good look at your score. Preparation, like তোমরা writing a letter, তোমরা কোন ফিল্ডে রিসার্চ করতে চাও, কোন প্রফেসরের সাথে কাজ করতে চাও, সেগুলো কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট। ইফ ইউ হ্যাভ ইউর ওন রিসার্চ প্ল্যান, সেটাও তুমি তাদেরকে বলতে পারো, দেখতে পারো, এবং সেই রিসার্চ প্ল্যানে যদি তোমাদের সত্যি ওরকম একটা অ্যাম্বিশন থাকে ওই লেভেলে, যদি ইটস কাইন্ড অফ ভেরি আর্লি, সেটাও একটা কনভিন্সিং পাওয়ার হতে পারে। টিপিক্যালি মেজর গ্র্যাজুয়েট স্কুলগুলোতে ওদের রিসার্চ প্ল্যানগুলো, প্রোগ্রামগুলো ওয়েল ডিজাইনড। মানে তোমরা যাবে, ইউ টেক ইউর কোর্স, বিফোর ইউ টেক ইউর কোয়ালিফাইং এক্সাম, ইউ হ্যাভ টু টেক ম্যানি কোর্সেস। সেরকম প্রচুর অনেকগুলো কোর্স দিতে হবে, দেন ইউ টেক ইউর কোয়ালিফাইং এক্সাম, অ্যান্ড দেন তোমরা সেটা পাস করতে হবে সেই কোয়ালিফাইং এক্সামে, দেন ইউ স্টার্ট ইউর রিসার্চ প্রোগ্রাম। ডিফারেন্ট ইউনিভার্সিটিস দে অপারেট ডিফারেন্টলি, কাদের একটু অন্যরকম হতে পারে, বাট মোর অর লেস ইজ কাইন্ড অফ সেম। এভরি ইউনিভার্সিটি হ্যাজ এ কোয়ালিফাইং এক্সাম ওখানে। আর কোয়ালিফাইং এক্সামটা হচ্ছে ইস লাইক, এটাও মানে এক একটা ইউনিভার্সিটির এক একটা করে, কেউ হয়তো রিটেন কোয়ালিফাইং এক্সাম, বাট আমার ক্ষেত্রে যেটা হয়েছিল লং আইল্যান্ড ইউনিভার্সিটি, আমাদের কোয়ালিফাইং এক্সামটা ছিল উই হ্যাড টু সাবমিট অ্যান NIH প্রপোজাল, এবং সেই NIH প্রপোজালটাকে আমাকে ডিফেন্স করতে হয়েছে ইন ফ্রন্ট অফ লাইক অ্যাজ ইফ লাইক আই এম ডিফেন্ডিং মাই ওন থিসিস। সো দ্যাট ওয়াজ এ ভেরি থিওরিটিক্যাল বেসড, এবং অন্যান্য ইউনিভার্সিটি হচ্ছে দ্য কম্বিনেশন অফ কোয়ালিফাইং এক্সাম অ্যান্ড দেন সেটা আরও পরের ব্যাপার। তোমাদের আই থিঙ্ক এখনকার ব্যাপার হচ্ছে যে মানে তোমরা কীভাবে আমেরিকা যেতে পারবে, what are the opportunities and what you want to there. তাহলে আমি এখন যেটা করি, আমি জব সেক্টরে চলে যাই নাকি? হ্যাঁ, জবে হচ্ছে মানে আমাদের যেটা ফার্মেসি ব্যাকগ্রাউন্ড আমেরিকাতে, অবভিয়াসলি আমাদের জন্য এখনকার প্রজন্মে যারা তোমরা যদি যেতে চাও, রিটেল ফার্মেসি ইজ দ্য বিগেস্ট জব সেক্টর ইন আমেরিকা। যারা ফার্মেসি পড়ে, কারণ তাদেরকে সেভাবেই তৈরি করা হয়, সো দ্যাট দে ক্যান গো ইন এ হসপিটাল অর ইন এ রিটেল ফার্মেসি অ্যান্ড দে ক্যান ইউজ দেয়ার প্রফেশন। দ্যাট ইজ দ্য বিগেস্ট সেক্টর। যখন আমি আমেরিকায় গিয়েছিলাম ইন মিড 1997, তখন কিন্তু রিটেল ফার্মাসিস্টদের একটা ভালো শর্টেজ ছিল, এবং যে কারণে তখন ওরা কোয়ালিফাইং এক্সামগুলো খুব দ্রুত দিয়ে, এখন প্রচুর ইউনিভার্সিটি হয়ে গেছে,
প্রাইভেট হয়েছে, লাইক ইন বাংলাদেশেও আমি শুনেছি এখন অনেক ফার্মেসি স্কুল। আমেরিকাতে কিন্তু তাই, যেমন আমি স্টেট অফ মেরিল্যান্ডে থাকি, সেখানে একটাই ফার্মেসি স্কুল ছিল। ইন 2008 আমি যখন এফডিতে জয়েন করি, তো আমি তখন নিউ ইয়র্ক থেকে মুভ করে আমি মেরিল্যান্ডে চলে যাই। তো তখন ছিল ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ড, অনলি স্কুল ইন দ্য এন্টায়ার মেরিল্যান্ড, এবং সেটার ছিল ফার্মেসি প্রোগ্রাম। এখন শুধু মেরিল্যান্ডেই আমি মানে ওটা বাদে আরও 3 থেকে 4টে প্রাইভেট ফার্মেসি স্কুল আছে। সো ওরাও কিন্তু ফার্মেসি প্রফেশনটাকে প্রিটি মাচ ডাইলিউট করে ফেলেছে। মানে যেমন মেডিকেল স্কুলগুলো সেটা করেনি। মেডিকেল প্রফেশনটা আমেরিকাতে ইজ হাইলি কন্ট্রোলড, মানে ওরা ওইভাবে ডাইলিউট করেনি। এখনও সেই একটা স্কুলই আছে, অ্যাডমিশন ইজ ভেরি টাফ। বাট ফার্ম ডি প্রোগ্রামটা এখন অলমোস্ট লাইক মানে ব্যাঙের ছাতার মতো ইউনিভার্সিটি হয়ে গেছে ওখানে। সো যে কারণে কম্পিটিশন বেড়েছে মানে আমাদের যে প্রফেশনের অন্যান্য সেক্টরে, যেমন কি অনেক হসপিটাল আছে আমেরিকাতে ফার্ম ডির খুব মানে তারা চায় হসপিটালগুলোতে, কারণ অনেক হসপিটালে ইনস্টিটিউশনাল রিভিউ বোর্ড আছে, যেটা বলে আইআরবি বলে, যারা ক্লিনিক্যাল ট্রায়াল কন্ডাক্ট করে, ক্লিনিক্যাল রিসার্চ হয়। সেখানে ফার্মেসি গ্র্যাজুয়েট, শুধু তাই না, যারা এমএস করেছে, পিএইচডি করেছে ইন ফর্মুলেশন সায়েন্সে, তাদেরও একটা ডিমান্ড আছে ইন হসপিটাল বিভিন্ন হসপিটালগুলোতে। ইন্ডাস্ট্রি তো আমি বললামই যে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি হচ্ছে মানে সেকেন্ড লার্জেস্ট সেক্টর, কিন্তু সেখানে ফার্মাসিউটিক্স পিএইচডি, ফার্মাকোলজি পিএইচডি, ফার্মাকোকাইনেটিক্স, এই 3টে মেজর লাইনে যারা পড়ালেখা করেছে তারা সব ইন্ডাস্ট্রিতে যায়। এফডিএতে একটা বিরাট সংখ্যক আছে ফার্মাসিস্ট, ফার্ম ডি কাজ করে। তারা কাজ করে হচ্ছে সার্ভেলেন্স, বিভিন্ন রেগুলেটরি প্রজেক্ট ম্যানেজমেন্টে। তারা ঠিক রিভিউয়ার না, কিন্তু তারা ইন্সপেকশনে যায়। কেউ আছে লেবেলিংয়ে থাকে, প্রেসক্রিপশন লেবেলিংয়ের জন্য একটা আলাদা গ্রুপ, লেবেলিং মানে ড্রাগ প্রোডাক্ট লেবেলিং যেটা থাকে, প্যাকেজ ইনসার্ট থাকে, ওখানে ফার্ম ডির লোকজন। কারণ ফার্ম ডির ওরা তো একটু লেবেলিংগুলো পড়ে কার কী ইনস্ট্রাকশন আছে, কোন পেশেন্টকে ওই ওষুধের জন্য অ্যাডিশন করে ইনস্ট্রাকশন দিতে হবে কিনা অন দ্য বটল, এর জন্য লেবেলিং ডিভিশনে অনেক ফার্ম ডি আছে ওখানে। আর আমরা যারা রিভিউয়ার, সেখানে অল PhDs in pharmacology, PhDs in pharmaceutics, with emphasis in pharmacokinetics, biopharmaceutics. এইদিকে হচ্ছে এরা সবাই রিভিউ ডিভিশনে। রিভিউ মানে কি, আমরা সবাই অ্যাপ্লিকেশন রিভিউ করি। একটা ড্রাগ অ্যাপ্লিকেশন যখন হয় একটা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি থেকে, তখন 5টা ডিসিপ্লিন এটার সাথে ইনক্লুডেড হয়। একটা হচ্ছে তোমার ফার্মাকোলজিস্ট, অ্যাজ আই সে, আর একটা বড় সেকশন হচ্ছে সিএমসি, কেমিস্ট্রি ম্যানুফ্যাকচারিং অ্যান্ড কন্ট্রোল, যেটা আমি করি। আরেকটা পার্ট হচ্ছে সিএমসির সাথে কিন্তু বায়োফার্মাসিউটিক্সও ইনভলভ, শুধু আপ টু ইনভিট্রো ডিজলিউশন আর আইভিআইবিসি, জানি না তোমরা কেউ আইভিআইবিসি সম্বন্ধে নিশ্চয়ই ফ্যামিলিয়ার ওরা। সো আর ডিভিশনগুলো হচ্ছে ক্লিনিক্যাল ডিভিশন, লাইক ফিজিশিয়ান মানে এমডি পিএইচডি, তারা একটা গ্রুপ। স্ট্যাটিস্টিশিয়ান, বায়োস্ট্যাটিস্টিশিয়ান, তারা আর একটা মেজর গ্রুপ। অ্যান্ড দেন উই হ্যাভ হার্ডকোর কেমিস্ট, একটা গ্রুপ, লাইক একদম পিএইচডি ইন অর্গানিক কেমিস্ট্রি। তারা প্রাইমারিলি সিনথেসিসগুলো দেখে, একদম নিউ মলিকুল সিনথেসিস। আর আছে টক্সিকোলজিস্ট, একটা বড় একটা গ্রুপ হচ্ছে টক্সিকোলজিস্ট। তো এই ডিসিপ্লিনগুলো আমরা মিলে একটা অ্যাপ্লিকেশন রিভিউ করি from phase 1 to all the way to NDA stage. জেনেরিক যেটা অফিসটা আলাদা আমাদের, সেটাকে বলে OGD, অফিস অফ জেনেরিক প্রোডাক্টস। ওখানে প্রচুর ফার্মাসিস্ট চাকরি করে, অল উইথ পিএইচডি ইন ডিফারেন্ট ডিসিপ্লিন। ওরা সবাই জেনেরিক অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ করে, এবং আমেরিকাতে এত জেনেরিক ড্রাগ অ্যাপ্লিকেশন হয়, আমি একটা ধারণা দিচ্ছি, বছরে অলমোস্ট 1000, 1200, 1400, মানে এটা একটা বিরাট নাম্বার। আমি যখন 2000-এ জয়েন করি, তখন এই নাম্বারটা ছিল সামওয়্যার 400, 450, এখন এটা হয়ে গেছে 1200, 1300। যে কারণে ওদের যে এক্সপ্যানশন হয়েছে সেটা মানে ভয়ানক একটা এক্সপ্যানশন। অ্যাকাডেমিয়া ইজ অ্যানাদার বিগ সেক্টর। যারা পিএইচডি করে আমেরিকাতে, তারা অধিকাংশই তাদের
একটা ইন্টারেস্ট থাকে টু স্টে উইদিন দ্য অ্যাকাডেমিয়া, এবং তাদের অনেকেই অ্যাকাডেমিয়াতে থেকে যায়। অ্যাকাডেমিয়ার একটা বড় চ্যালেঞ্জ নাওয়াডেজ ইন আমেরিকা বরাবরই ছিল। ওখানে ফার্স্ট অফ অল অ্যাকাডেমিয়া ইজ ভেরি কম্পিটিটিভ, অফকোর্স। অ্যাকাডেমিয়াতে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন ইজ সো ক্রিটিক্যাল, অ্যান্ড গেটিং ফান্ড ইজ অলসো ভেরি ক্রিটিক্যাল। ট্রেনিশিপ পাওয়াটা এখন আমেরিকাতে হয়ে গেছে একটা বিশাল চ্যালেঞ্জিং ব্যাপার। যারা শাহরিয়ার জানে, আমেরিকাতে পড়েছে, অ্যাকাডেমিয়াতে গ্র্যান্ট না আনতে পারলে এবং পাবলিশ না আনতে পারলে অনেকেই এখন বছরের পর বছর ফ্যাকাল্টি মেম্বারই থেকে যাচ্ছে, কিন্তু ট্রেনিশিপ হচ্ছে না। কিন্তু অ্যাকাডেমিয়া ইজ অ্যানাদার বিগ সেক্টর ফর আওয়ার জব। কিন্তু ফরেন স্টুডেন্টদের একটা সুবিধা কি, যারা অ্যাকাডেমিয়াতে যায়, ওই লাইনে যায়, তাদের জন্য গ্রিন কার্ড, এখন নিশ্চয়ই তোমরা একটু খুশি হবে, মানে গ্রিন কার্ড পাওয়াটা ওটা একটু কম্পারেটিভলি ইজিয়ার, বিকজ ওটা অ্যাকাডেমিয়াতে আছে, ওদের রিসার্চগুলো ওরা দেখাতে পারে যে এটাকে বলে EB1 ক্যাটেগরি বা EB2 ক্যাটেগরি, মানে এক্সেপশনাল ট্যালেন্ট ক্যাটেগরিতে ওরা ওদের অ্যাপ্লিকেশনটা জাস্টিফাই করতে পারে ওদের লেবার ডিপার্টমেন্টে, ইমিগ্রেশন ডিপার্টমেন্টে। সো তোমরা যদি PhD শেষ করে অ্যাকাডেমিয়াতে থেকে যেতে চাও, দেন it's a comparatively easier route to get an green card route. সেটা আমি একদম মানে এটাই মানে হয়তো বা ওরা বেশি জানতে চায়। সো আর অন্যান্য সেক্টর যেগুলো আছে, FDA এর একটা ইন্সপেকশন ব্রাঞ্চ আছে যারা কমপ্লায়েন্সে যায়, কিন্তু ওটা PhD নেয় না ওরা, হ্যাঁ, কারণ ওটা কমপ্লায়েন্স ইন্সপেকশনে যায়। PhD is kind of is not very fit for that job. কিন্তু তোমরা যদি কেউ PharmD বা M.Pharm বা B.Pharm ডিগ্রি নিয়ে তোমরা যদি সামহাও তোমরা গ্রিন কার্ড পেয়ে যাও, ওই দেশে যাও, তাহলে তোমরা কোয়ালিফাই করবে। যেমন আমাদের জাহিনুরের একজন আছে, আমাদের পরের ব্যাচের গ্যাম জামিল বলে, বিপ্লব আমাদের নিকনেম, ও এরকম ও ইমিগ্রেশন নিয়েই আমেরিকাতে গিয়েছিল, অ্যান্ড হি হ্যাড এ M.Pharm degree and he qualified for that position, like compliance, FDA compliance position. কারণ ওদের যে ক্রিডেন্সিয়াল রিকোয়ারমেন্ট তোমরা ইজিলি সেটা ফুলফিল করতে পারো তোমাদের যে ট্রান্সক্রিপ্ট আছে সেগুলো দিয়ে। তো I think pretty much that's it for the American pharmaceutical scientistদের ওদের ক্যারিয়ারটা কী ধরনের হয়। আমার মনে হয় না আমি কোনো কিছু মিস করেছি। আর আছে কিছু ইন্ডিভিজুয়াল রিসার্চ। ফার্মাকোভিজিলেন্স, দ্যাটস এ গুড পয়েন্ট। ফার্মাকোভিজিলেন্স এটা হয়েছে রাফলি 4-5 years ব্যাক। FDA-তে একটা ফার্মাকোভিজিলেন্সের একটা গ্রুপ আছে। ফার্মাকোভিজিলেন্স ইজ বেসিক্যালি ইটস এ সার্ভেলেন্স, তোমরা যারা জানো, ইটস এ সেফটি অ্যান্ড ক্লিনিক্যাল সার্ভেলেন্স। মানে আমরা একটা ড্রাগ অ্যাপ্রুভ করার পর মার্কেট থেকে, পেশেন্ট থেকে কি কমপ্লেন্ট আসছে, সেটা দু ধরনের আছে। একটা হচ্ছে ক্লিনিক্যাল কমপ্লেন্ট, যে এই ওষুধ খেয়ে কেউ মরে গেল কিনা, কারো কোনো সিভিয়ার সাইড এফেক্ট হলো কিনা। আর আরেকটা সার্ভেলেন্স আছে যেটাকে আমরা বলি কোয়ালিটি সার্ভেলেন্স, বাট দ্যাটস নট এ পার্ট অফ ফার্মাকোভিজিলেন্স। আমরা এটাকে বলি কোয়ালিটি সার্ভেলেন্স গ্রুপ, যেটা আন্ডার অফিস অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স। সো ফার্মাকোভিজিলেন্সে একটা ভালো ডিমান্ড আছে FDA-তে, এবং ইন্ডাস্ট্রিতেও এখন ওরা সার্ভেলেন্সের একটা ব্রাঞ্চ খুলেছে। ইন্ডাস্ট্রিতে ওরা এখন হায়ার করে যারা ফার্মাকোভিজিলেন্সে ফোকাস করেছে তাদের PhD প্রোগ্রামে, তাদেরকে ওরা ইন্ডাস্ট্রিতেও এখন একটা ব্রাঞ্চ ওরা অল মেজর ইন্ডাস্ট্রি আমি বলবো যে বিগ নেম কোম্পানি, BMS, Pfizer, এরা এটা করেছে। ছোট কোম্পানিগুলো আস্তে আস্তে এখন ডেভেলপ করছে। আর কিছু হচ্ছে, আমেরিকাতে প্রচুর কন্ট্রাক্ট ল্যাব আছে অ্যান্ড কন্ট্রাক্ট রিসার্চ আছে, ইন্ডিভিজুয়াল রিসার্চ ইনস্টিটিউশন আছে। তাদের কাজ হচ্ছে, তারা অলমোস্ট লাইক সেমাই একাডেমিক এনভায়রনমেন্ট, মিনস তারা একটা প্ল্যাটফর্ম করবে, ওটাকে প্যাটেন্ট করবে, করে তারা সেটাকে হয় কোনো ইন্ডাস্ট্রিতে বিক্রি করবে, অথবা ওরা নিজেরাই সেটাকে লাইসেন্স করে তারা ড্রাগ ডেভেলপ। সেখানেও প্রচুর ফার্মাসিউটিক্যাল সায়েন্টিস্টদের ডিমান্ড আছে ওই কন্ট্রাক্ট ল্যাবগুলো, রিসার্চ ইনস্টিটিউটগুলোতে। আর এটা হচ্ছে কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারার। আমি বাংলাদেশে এসে দেখি এটার একটা কনসেপ্ট গত 5-6 বছরে নাকি শুরু হয়ে গেছে। 3টা কোম্পানি নাকি এখন কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং করে তারা।
রাইট, মানে হয়তো স্কোয়ার আর কুলাতে পারছে না, বাট স্কোয়ারের একটা ডেডিকেটেড কোনো ফেসিলিটি নিয়ে হয়তো এটা ছোটো তারা করাচ্ছে। তো এই কনসেপ্টটা আমেরিকাতে প্রচুর। তাদের প্রিন্সিপালটা হচ্ছে তারা সবই করে, মানে ড্রাগ ডেভেলপমেন্ট থেকে শুরু করে প্রি ফর্মুলেশন ক্যারেক্টারাইজেশন থেকে শুরু করে এমনকি তারা বি স্টাডিও করে ওরা সেটা একটা যে মেজর ফার্মাসিউটিক্যাল কোম্পানি তাদেরকে তারা দিয়ে দিবে এবং তারা এটা নিয়ে ওটা সাবমিট করে, তারা হবে মূল অ্যাপ্লিকেশন হোল্ডার। সো আমেরিকাতে এখন প্রচুর ভার্চুয়াল কোম্পানি আছে যারা কিনা নিজেরা কিছুই করে না। নিজেরা কিছুই করে না বলতে শুনতে হয়তো খারাপ শোনায়, তারা হয়তো একটা মলিকুল একটা জায়গা থেকে কিনে নিল, তারপর এটাকে কন্ট্রাক্ট দিল একটা কোম্পানি XYZ-কে এটা ডেভেলপ করতে আপ টু সার্টেন পয়েন্ট, অ্যান্ড দেন তারা অ্যানালিটিক্যালটা দিয়ে দিল হয়তো আরেকটা কন্ট্রাক্ট ল্যাবকে তারা করছে, ফাইনালি হয়তো ডিস্ট্রিবিউশন মার্কেটিং করছে আরেকটা। সো কোম্পানি যে ভার্চুয়াল কোম্পানি যে NDA হোল্ডার বা ANDA হোল্ডার, সে বেসিক্যালি 5-6 জনকে দিয়ে পিস বাই পিস করে একটা কমপ্লিট প্রোডাক্ট ডেভেলপ করে সেটাকে মার্কেট করছে। ওই ধরনের কোম্পানি আমেরিকাতে এখন অনেক, যদিও এদের মূল কম্পিটিটরগুলো হচ্ছে ইন্ডিয়া অ্যান্ড চায়না, বিকজ দে হ্যাভ আ লট অফ কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটিস। কিন্তু তাদের একটাই সমস্যা, কমপ্লায়েন্স সমস্যা। যারা আমি বলছি ইন্ডিয়া এবং চাইনিজ কোম্পানি, এর জন্য আমেরিকাতে যারা কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারার তাদের হাই ডিমান্ড, তাদেরকে তাদের ওয়ার্কলোড প্রচুর, এবং তাদের ফ্যাসিলিটিতে চাকরি করে ফার্মাসিউটিক্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ড প্রচুর লোক আছে, প্রচুর ফরেনার আছে, এবং তারা ওখানে ফার্স্ট চাকরি পায় এবং তারাও স্পন্সরও করে, এবং সেই স্পন্সরশিপের মাধ্যমে ফরেন স্টুডেন্ট যারা PhD করে এবং তাদের একটা না একটা সময় গ্রিন কার্ড হয়ে যায়। শিওর, ভেরি গুড কোশ্চেন। আমার FDA জার্নিটা আমার কীভাবে হলো? FDA আগে আমি অ্যাকচুয়ালি ছিলাম একটা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে ছিলাম, তাদের ফর্মুলেশন অ্যান্ড ডেভেলপমেন্টটা বার ল্যাবরেটরি, আপস্টেট নিউ ইয়র্ক। আমি সেই কোম্পানিতে জয়েন করি 2001 সালে। 2007 সালের দিকে AAPS, আমেরিকান অ্যাসোসিয়েশন অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্টিস্ট বলে একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে, যাদের অ্যানুয়াল কনভেনশন হয়, সায়েন্স কনভেনশন হয়। তো 2007 সালে সেই সায়েন্স কনভেনশনে আমি একবার একটা কিছু প্রেজেন্ট করতে গিয়েছিলাম। তো ওখানে আমার FDA-র একটা সেমিনার হচ্ছিল। তো আউট অফ কিউরিওসিটি আমি সেই সেমিনারে যাই, গিয়ে ওদের একটা টপিক ছিল, এটা ছিল কোয়ালিটি বাই ডিজাইন প্রিন্সিপালস। কোয়ালিটি বাই ডিজাইন ইজ আ ড্রাগ ডেভেলপমেন্ট প্রিন্সিপালস। এটার বিভিন্ন ইন্টারন্যাশনাল গাইডেন্স আছে। তো যাই হোক, সেই ওখানে গিয়ে তা আমি প্রশ্ন করি ওদেরকে যে মানে how it is relevant in this sector or that sector industry, পুরো টেকনিক্যাল ছিল। তা তখন এরকম প্রশ্ন করতে করতে আমি এক পর্যায়ে তাদেরকে জিজ্ঞেস করে বসলো, আচ্ছা ঠিক আছে, তোমার আমাদের জন্য ফার্মাসিউটিক্যাল সায়েন্টিস্টদের জন্য ব্যাক দেন আই ডিডন্ট নো যে FDA-তে আমরা কী করতে পারি, একজন ফার্মাসিস্টের ভূমিকা কী হতে পারে। সো আমি সেই প্রশ্নগুলো তাকে করা শুরু করলাম, এবং সে ছিল ডাইরেক্টর অফ দ্য FDA-র একটা বিরাট অফিসার, আমার অত জানাও ছিল না। বাট তখন সে বললো যে অ্যাকচুয়ালি উই নিড ইউ, পিপল লাইক ইউ হু আন্ডারস্ট্যান্ড ড্রাগ ডেভেলপমেন্ট প্রসেস। কারণ আমাদের যারা আছে এরা হয় ফান্ডামেন্টাল সায়েন্স থেকে আসে, হয় কেমিস্ট্রি PhD বা একদম পিওর সায়েন্স লাইক বায়োকেমিস্ট্রি PhD। তো ইফ ইউ আর ইন্টারেস্টেড তোমরা অ্যাপ্লাই করতে পারো। এই তারপর আমি অ্যাপ্লাই করি, তারপরে আমার সেখানে হয়। বাট ওদের একটা হচ্ছে যে যেহেতু এটা ফেডারেল গভর্নমেন্ট জব, you have to be a citizen. If you are not a citizen, they will hire you like a contractor. তখন আমি সিটিজেন হইনি, তখনও তো আমি জাস্ট গ্রিন কার্ড হোল্ডার, অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ মাই সিটিজেনশিপ তো ওরা আমাকে ফেলো হিসেবে হায়ার করেছিল। ফেলো হিসেবে হায়ার করে ওয়ান্স আই গট মাই সিটিজেনশিপ, ওরা তখন ওটাকে বলে GS সার্ভিস, ওটাকে তারা কনভার্ট করে। সো দ্যাট ওয়াজ মাই জার্নি টু FDA। এবং তারপর 2008 সালে আমি জয়েন করি, সেটাকে ডিলে করতে করতে 2008 সালে হয়ে যায়। কিন্তু ওদের রিক্রুটমেন্ট প্রসেসটা অনেক লং, কারণ ওরা প্রচুর ইনভেস্টিগেট করে, ব্যাকগ্রাউন্ড করে, চেক করে। ইট টেক্স লাইক 6 মান্থস, ফিঙ্গারপ্রিন্টিং সব সহ 2008 সালে আমি জয়েন করি। সো তোমার প্রশ্নের উত্তরটা যদি এই হয় যে তোমাদের রোল আছে কিনা, তো অফকোর্স তোমরা এখন FDA-তে ফার্মাসিস্ট যারা বা ফার্মাসিউটিক্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ড যারা, তারা একটা ভালো পজিশন হোল্ড করে। 2008 সালে আমি যখন জয়েন করি তখন অতটা ছিল না। এখন প্রচুর ফার্মাসিউটিক্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ড পিপল
এফডিএটা আছে। 1000 থেকে 1400 মতো। তো এখান থেকে ফর্মুলেশন রিকমেন্ডেশন পর্যন্ত কতগুলো যায়? প্রত্যেকটাই কিরকম যায়? ওয়ান্ডারফুল কোশ্চেন। এটা একটা জিনিস, আর একটা জিনিস হচ্ছে এই যে আমরা জানতাম যে একটা প্রোডাক্ট মার্কেটে আসতে নিউ প্রোডাক্ট লঞ্চিং এর জন্য at least 20 ইয়ার্স লেগে যেত, বাট এখন আমরা দেখছি যে হ্যাঁ 10 ইয়ার্স 12 ইয়ার্স এর ভিতরে এখন মার্কেটে আসে। তো সেই ক্ষেত্রে অ্যানালিটিক্যাল বা প্রসিডিউরাল ডেভেলপমেন্ট গুলো কোথায় হচ্ছে যে কারণে টাইমটা হচ্ছে একটু কমে আসে? এক্সেলেন্ট কোশ্চেন, এক্সেলেন্ট। আই এম সো গ্ল্যাড দ্যাট যে আপনি আমাকে এই প্রশ্নটা করেছেন। সো ফার্স্ট অফ অল উনি যেটা প্রশ্নটা করেছে যে লিড কম্পাউন্ড থেকে কতগুলো মলিকুল অ্যাকচুয়ালি দে সি দ্য লাইট আলটিমেটলি সি এনডিএ ফেজ, রাইট? আমি একটা ডাটা দিই, ভেরি রাফ ডাটা। স্ট্যাটিস্টিক্সটা হচ্ছে NCE, the birth of new chemical entity. How many NCE in America মানে প্রতি বছর জন্ম হয়? রাফলি 10,000 NCE থেকে শুরু হয় প্রতি বছর, সেটা কমতে 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 রাফলি 100 NCE they see the light at phase 2 to phase 3 stage, and from that 100 NCE new chemical entity ওই 100 থেকে এমন অনেক হয় যে ফেজ 2 থেকে হয়তো আরও 5-10টা বাদ পড়ে গেছে। সো নাও ইউ সি দ্য চ্যালেঞ্জ। নাও কেন বাদ পড়ে এতগুলো এনসি, কেন এখানে চলে যায়? ওয়েল, ফার্স্ট অফ অল লেটস সে দের ইজ 100 কম্পাউন্ড ফর ওয়ান ইন্ডিকেশন। 100 কম্পাউন্ডের ভিতরে হয়তো আমরা যখন টক্স স্ক্রিন করি, ফার্মাকোলজি স্ক্রিনিং করি, সেফটি স্ক্রিনিং করি, processability screen করি, manufacturability screen করি, and all other feasibility ওই API বা অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টকে বানানোর জন্য, তখন দেখা যায় ওই 100 থেকে হয়তো একটা মলিকুল ইজ সুয়েটেবল, একটা মলিকুলের একটা ইন্ডিকেশন আছে। সো ট্রেডিশনাল প্যাথ যদি আমি ড্রাগ ডেভেলপমেন্টের ট্রেডিশনাল প্যাথটা ফলো করি, ইট টিপিক্যালি টেক্স 10 ইয়ার্স, 8 to 10 ইয়ার্স। এনসির প্যাটেন্ট এক্সপাইরেশন কিন্তু 10 বছর। এখন তোমরা বলতে পারো বাই দ্য টাইম ওয়েন একটা নিউ ড্রাগ বাজারে আসে তখন তার প্যাটেন্ট শেলফ লাইফ থাকে খুব বেশি হলে 3 বছর, খুব বেশি হলে 4 বছর। কিন্তু এই প্রসেসটাকে যেটা আমার শ্রদ্ধেয় বড় ভাই বললেন কিভাবে শর্ট করা যায়, এটা যেমন উনি প্রশ্ন করেছেন, তেমনি আমাদের এফডিএর একদম ডক্টর উডকক হু ইজ দ্য ডাইরেক্টর অফ এফডি কমিশনার, তারাও সেই প্রশ্ন করেন, এবং ফার্মাসিউটিক্যাল ম্যানুফ্যাকচারার ড্রাগ ডেভেলপমেন্টে যারা আছে ফাইজার, বিএমএস, জিএসকে, তাদেরও একই প্রশ্ন। তো ট্রেন্ডিংটা এখন যেটা হচ্ছে, ইন সিলিকো তো আছেই, মডেলিং আছে, আর্লি স্টেজ এই স্ক্রিনিংগুলোকে টক্স স্ক্রিনিং, ফর এক্সাম্পল একটা টক্স স্ক্রিনিং 2 বছর লেগে যায়, রাইট? তো এখন অনেক মডেলিং অ্যাপ্রোচ আসছে। এই মডেলিং অ্যাপ্রোচকে বেস করে আমরা কিছুটা টাইম ছোট করে আনা যাচ্ছে, বাট এক্সিস্টিং রেগুলেশন যেগুলো আছে ওগুলো হয়ে গেছে অনেকটা আইনগত একটা ইয়ে হয়ে যাচ্ছে। কিন্তু আমরা সবসময় বলি সায়েন্স বেসড অ্যাপ্রোচ। তো আমরা যখন দেখি যে ওই মডেলিং অ্যাপ্রোচগুলো ভ্যালিড অ্যান্ড সেফ টু প্রসিড, সেফটির কিন্তু কোনো অল্টারনেট নাই, সেফটি করতেই হবে, বাট দ্যাট সেফটি ট্রায়াল আমরা যেটা বলি ফেজ 1 ট্রায়াল, এটা হচ্ছে 30 ডে একটা ট্রায়াল, সেটার কোনো অল্টারনেট নাই। কিন্তু তারপর থেকে অনেক সময় আমরা এটাকে বলে হাইব্রিড ফেজ 2 অ্যান্ড ফেজ 3, ইউ ক্যান ইভেন বাইপাস ফেজ 2 অ্যান্ড স্ট্রেট গো টু ফেজ 3, সেটাও এখন সম্ভব। এটা নির্ভর করে হাউ দে আর ডিজাইনিং দ্য ফেজ 3 ট্রায়াল। তারা মাল্টিপল ট্রায়াল প্যারালাল এখন একসাথে করে। আগে যেমন আমরা একটা ফেজ 3 ট্রায়াল দেখতাম, একটা বা দুটো মেজর স্টাডি ট্রায়াল আমরা তাদের ডিজাইনে দেখতাম, এখন এদের হয়ে গেছে মাল্টিপল আর্ম প্যারালাল আর্ম ট্রায়াল হয়ে গেছে, যেখানে এমনকি পিকে ধরেন তো লেবেলিংয়ে যে ফার্মাকোকাইনেটিকের যে কাইনেটিক্সের যে হিউম্যান ফার্মাকোকাইনেটিক্সের যে ইনফরমেশনগুলো যাবে সেটা হয়তো ফেজ 3 ট্রায়ালে আপনাদের হয়তো আর্লি স্টেজে তারা করেছে, বা তারা এখন। সো এই হাইব্রিড অ্যাপ্রোচগুলো এটা আবার ডিপেন্ড করে ইন্ডিকেশনের উপর, যেমন ক্যান্সার অর এনি আদার ইমার্জিং সিচুয়েশনে। ধরুন আমাকে একটা আউটব্রেক হয়েছে লাইক কোভিড, আমরা অ্যাপ্রুভ করেছি উইদিন এ ইয়ার কোভিড ভ্যাকসিন। সো এই কোভিড ভ্যাকসিন ইজ দ্য গ্রেট এক্সাম্পল যে
আমরা 10 বছর মানে এটা তো একটা বিগ মলিকুল, রাইট? ইটস নট ইভেন স্মল মলিকুল। আমরা একটা প্যারাসিটামল টাইপের মলিকুল মানে সিমিলার টাইপের একটা স্মল মলিকুল অ্যাপ্রুভ দিতেই আমাদের এফডিএরই লেগে যায় 1 বছর, আর ডেভেলপমেন্টে গেলে আরও 5 বছর। সেই কোভিড ভ্যাকসিন অ্যাপ্রুভাল হয়েছে উইদিন এ ইয়ার। ক্যান্সারের বেশ কিছু রেগুলেশন আমরা করেছি, নতুন কিছু রেগুলেশন করেছি। এখন আমরা ক্যান্সার আমরা স্ট্রেট বলে যে ওকে ইউ ডিড ফেজ 1, লেটস গো টু ফেজ 3। সো এই অ্যাপ্রোচগুলো আসছে এবং অ্যাট দ্য সেম টাইম প্রচুর ইনভিট্রো মডেলিং, ইন সিলিকো মডেলিং বেসড প্রেডিকশন চলে আসছে, যেটার উপর রিলাই করে আমরা এটাকে এখন শর্ট করে আনতে পারছি আর কি। সো দ্যাটস দ্য ওয়ে। সেফটি দেখাতেই হবে, as I said, there is no alternate to phase 1 safety trial. For every new molecule, you have to do a safety trial. But safety trial হচ্ছে very short. Yes. অ্যান্টিমাইক্রোবিয়াল প্রোডাক্টের রিসার্চ কিন্তু গত ডিকেডস গুলায় কম হচ্ছে, এবং এফডিএ কি এইসব জায়গায় ইনসেন্টিভ, ধরেন কোভিড ভ্যাকসিন নিয়ে হচ্ছে সবার যেভাবে হেডেক ছিল, যেভাবে ফাস্ট ট্র্যাক অ্যাপ্রুভাল পাইছে, অ্যান্টিমাইক্রোবিয়াল প্রোডাক্টসে কিন্তু রিসার্চও কমে গেছে। এখন এগুলোর কি কোনো ইনসেন্টিভ আছে? ফার্স্ট অফ অল অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগে আমি কখনো কাজ করিনি, সো আমি যেটা রেসপন্ড করবো দ্যাট উড বি ভেরি জেনারেল অ্যান্ড লিমিটেড। অ্যান্টিমাইক্রোবিয়াল আমার যতদূর জানা, দ্য নিউ ড্রাগ ইজ প্রবাবলি নট that a whole lot of new drug, because we already have so many antimicrobial drugs existing in the market at a very recent generation level. So antimicrobial drug এর যদি কেউ ধরুন একটা নতুন মলিকুল কেউ নিয়ে আসলো, যেহেতু বাজারে অলরেডি এফেক্টিভ মলিকুল আছে ইন দ্য অ্যান্টিমাইক্রোবিয়াল ওয়ার্ল্ড, আই রিয়েলি ডোন্ট থিঙ্ক দে উইল এগ্রি টু শর্টকাট দি প্রসেস। এই শর্টকাটের ব্যাপারটা আসে রিস্ক অ্যান্ড বেনিফিট টাইপের ব্যালেন্সিং, মানে আমার মার্কেটে এখন কি আছে মলিকুল, ওষুধ কি আছে ভার্সেস এটা কি প্রমিস করছে এক্সিস্টিং ডাটা, সেটার উপর বেস করে আমরা একটা ডিসিশন নেই। সো নট নেসেসারিলি যে আমি যেটা ক্যান্সারের কথা বললাম যে আই ক্যান অ্যাপ্লাই দ্য সেম থিং টু মেনি আদার ড্রাগস। সো দ্যাটস দি the future trending towards drug discovery. But আরেকটা জিনিস আমি বলে দিই, স্মল মলিকুল কিন্তু ইজ ফেজিং আউট। স্মল মলিকুল আস্তে আস্তে উঠে যাচ্ছে, এখন মোর siRNA ড্রাগ ডেলিভারি, জিন থেরাপি, অলিগোনিউক্লিওটাইডস, এইগুলো আস্তে আস্তে এক্স্যাক্টলি ম্যাব, এই যে একটা কথা হলো মনোক্লোনাল অ্যান্টিবায়োটি ইজ another huge group. এক্স্যাক্টলি। অ্যান্ড কেউ একজন করলো এ আর যে বি, আরেকজন একটা লিঙ্কার নিয়ে আসলো, 3টা কোম্পানি হয়ে একটা ম্যাপ বাজারে করে ফেলে এখন। সো বিগ মলিকুল in my prediction will rule the future medicine because the understanding of medicine now is getting towards genetic level, a molecular level, DNA level. So ট্রিটমেন্টও হচ্ছে আস্তে আস্তে ওদিকে যাচ্ছে। আমাদের ওল্ড কনসেপ্ট যেটা হচ্ছে ওকে আই গিভ 100 milligram of a dose, maybe 5% will be absorbed. From that 5% maybe 1% will reach at the receptor level and then we see what. But সেই ওল্ড কনসেপ্ট থেকে আমরা আস্তে আস্তে সরে আসছি। বাহ, চমৎকার প্রশ্ন। That would be a very smart idea, that I can tell you, because আমাদেরকে আস্তে আস্তে অ্যাকোমোডেট করতে হবে what's the trending out there, right? Medicine, principle of medicine কোন দিকে যাচ্ছে। সো তুমি যদি করে তুমি মলিকুলার বায়োলজি আর তুমি বায়োকেমিস্ট্রির কোনো লেটস সে ডিএনএ ড্রাগ ডেলিভারির দিকে তুমি যেতে চাও, দেন আই উড সাজেস্ট ইউ গো দেয়ার, বায়োটেকনোলজি, you pursue a higher education in that route. As I said, pharmaceutics, but traditional pharmaceutics, academiaতেও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে to address that concern. আগে আমরা যেমন পড়েছি যা সাবজেক্ট পড়েছি, এই ট্যাবলেট ক্যাপসুল, ফিজিক্যাল সায়েন্স, ফর্মুলেশন, এগুলো আস্তে আস্তে এখন মোর বায়োলজি ওরিয়েন্টেড হয়ে যাচ্ছে আমেরিকান ইউনিভার্সিটিগুলোতে, এবং বড় বড় গ্র্যান্টগুলো কিন্তু ওদিকেই যাচ্ছে। আগে যেমন আমরা একটা সিম্পল সলিবিলিটি এক্সপেরিমেন্ট, সলিবিলিটি প্রবলেম সলভ করার জন্য এনআইএইচের গ্র্যান্ট পাওয়া যেত, এখন আর সেটা পাওয়া যায় না। সো এখন ইটস মোর টুয়ার্ডস দ্য বিগ মলিকুল প্রবলেম
সলভিং এর দিকে যাচ্ছে। সো দ্যাট ইজ এ গুড আইডিয়া, এবং সেখানেও তোমাদের অনেক ফিউচার আছে। এখন বায়োসিমিলার ইজ এ বিগ মার্কেট নাও। বায়োসিমিলার মানে হচ্ছে জেনেটিক ভার্সন অফ বায়োলজিক্স। সো তাদের জন্য এটা একটা বিরাট চ্যালেঞ্জ, আমি কি করে সিমিলারিটি দেখাবো, সে সায়েন্সটা কি, সে প্ল্যাটফর্মটা কি, সেটাও একটা বিগ সেক্টর। হ্যাঁ, Thank you. It is so nice to be here, and thank you all. আমার ইমেল অ্যাড্রেস এখানে আছে, তোমরা যদি কেউ এমনি কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই আমাকে ইমেল করতে পারো, and I will respond. Thank you everyone. Thank you. আমি ওখান থেকে ওঠার সময় বলছিলাম, তার আগে আমার পক্ষ থেকে এবং তোমাদের সকলের পক্ষ থেকে, নিশ্চয় এটা পরেও সবাই বলবে, আমার মানে আর একটা বিগ হ্যান্ড টু ডক্টর খায়রুজ্জামান। ডক্টর খায়রুজ্জামানকে আমরা আসলে মানে আমিও তখন তোমাদের মতোই ছিলাম, এরকম করেই দেখেছি, শুনেছি। সেই দিন আমি বারবার বলছিলামও। আর যেই বিষয়ে উনি আলাপ করলেন, এই বিষয়ে তো আমি এত বড় বিশেষজ্ঞ যে বোধহয় কিছু বলা ঠিক হবে না আর কি। আচ্ছা, যাই হোক, মানে আসলে আমার এই বিষয়ে তোমাদের মতোই ওই দেখে শুনে বা ঈদ থেকে যতটুকু জানা, তার চেয়ে বেশি কিছু জানা নেই। তবে ওই একটা তথ্য আমি দিতে পারি। আমি 2015 থেকে বিভাগের সভাপতি ছিলাম। সম্ভবত 15 শেষের দিকে অথবা 16 শুরুতে ইউরোপিয়ান কয়েকটা দেশ থেকে এবং আমেরিকা এবং কানাডা থেকে অথরিটি হঠাৎ করেই অনেকটা মানে প্রায় কাছাকাছি সময় হয়েছিল যে আমাদের ডিপার্টমেন্ট সম্বন্ধে জানতে চেয়েছিলেন। কিছু সমস্যা হচ্ছিল যে আমাদের কেউ 3 বছরের ডিগ্রি দিয়েছে, কি আমাদের সিলেবাস মানে কোর্স ক্যারিকুলাম চাচ্ছিলেন। তো যাই হোক, সেই সময়ে হরতাল বা এরকম অনেক কিছু ছিল, সব কিছু মিলিয়ে কিন্তু এটা যেহেতু অনলাইন, সেজন্য আমার জন্য খুব সুবিধা হয়েছে। যেটার পরে যেমন আমেরিকা সব জায়গায় ডেফিনেটলি না, এটা উনি আরও ভালো জানবেন, ওদের মধ্যেই কিন্তু যে হয়তো শিকাগোতে নিউ ইয়র্কের অমুক স্কুলটাকে ওরা দে ডোন্ট রিকগনাইজ, হ্যাঁ, আবার হয়তো দেখা গেল ফ্লোরিডাতে তারা রিকগনাইজ করে না, সেরকম কিছু ডিফারেন্স আছে। বাট কয়েকটা জায়গায় আমার জানা মতে বা অধিকাংশ জায়গায় যেই সমস্যাটা আমাদের হয়েছিল, ওই যেটা 2005-এর কথা বললো, যে আসলে হেল্পারের যেই কমিশনটা হয়েছিল, যদি আমি উচ্চারণটা ভুল না করে থাকি, 95-এই ওদের রিকমেন্ডেশন ছিল যে আফটার 2005 নো মোর মানে 4 ইয়ার বি ফার্ম তারা নিবে না, ইকুইভ্যালেন্সি টেস্টেই তারা বসাবে না। এটা তাদের রিকমেন্ডেশন ছিল। 95-এ করেছে, 10 বছর সময় দিয়েছে। এর মধ্যে আসলে আমরা হয়তো সেইভাবে মানে ইনফরমেশন জানি অনেক কিছু, কিন্তু 2017 থেকে বোথ কানাডা এবং আমেরিকা এবং ইউরোপে আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিকে কিন্তু তারা এখন ইকুইভ্যালেন্সি টেস্টের জন্য, মানে ওই যেটা বললো যে এর নাম কি ইসেরটা রিটেইল ফার্মেসির ইকুইভ্যালেন্সি টেস্টের জন্য তারা মানে দে উইল অ্যালাউ প্রোভাইডেড যে আমাদের এখানে এম ফার্ম আছে, ঠিক আছে, বি ফার্মের সাথে এন ফার্ম আছে, এইটার ট্রান্সক্রিপ্ট সহ। তারপরে আবার ওরা ওখানে কিছু মানে ওই যে আমাদের যেহেতু সিলেবাসও চেঞ্জ হয় বিভিন্ন সময়, সেগুলোর উপর ডিপেন্ড করে কিছু হয়তো তারা মানে বই যেটা বললো যে কোর্স কিছু করে আসতে হবে। তবে এটা মোটামুটি 17-এর পরে অনেকেই পাচ্ছে সুবিধা, অ্যাটলিস্ট 2-3 জন হয়তো মানে ওপেন হয়েছে আর কি। সো এটা একটা তথ্য দেওয়ার মতো সে যোগ করলাম। আর আসলে হ্যাঁ, আসলে ওরা যেটা আমি সংক্ষেপে বলেছি আর কি, যে ওই আমাদের পুরানো আইডিয়া থেকে ওদেরকে যেটা বোঝানোর চেষ্টা হয়েছে যে আমাদের ডিগ্রি 5 বছরের, বাট আমাদের এখানে ছেলেরা ওই প্র্যাকটিসের আগে এম ফার্মটা করে ফেলে, সো তুমি আমাদের এটাকে 6 বছরের ডিগ্রি হিসাবে ইউ ক্যান কনভার্ট ইট। তো এইটা ওরা একটা সিস্টেম ওদের আছে ইকুইভ্যালেন্সির, সেটা করে তারা করবে, নট নেসেসারিলি এইরকম আর কি। এই অর্থে তারা দেখবে যেমন ওই যে ইটা তাদের বেশি হবে, এগুলো আর বেশি না বলি, ওই যে আন্ডারে সুপারভাইজার মানে ফার্মাসিস্ট হিসাবে কিন্তু প্রথমে যাবে না, একজন মানে তার কি জানি বলে শব্দটা আমি ভুলে গেছি, কি সিনিয়র ফার্মাসিস্টের হ্যাঁ আন্ডারে সে মানে একটা ওই টেনিয়রটা তার বড় হবে আর কি, যেহেতু আমাদের ওই যে ইটা নেই প্রেসিডেন্সি যেটা আর কি, এটা যেহেতু আমাদের নেই, সেই জন্য এটা একটু বড়, যাই হোক কিছু আছে, ওটা ওখানে যারা করবে তারা আরও ভালো করতে পারবে। তো স্পেশালি যেটা ওই যে আমি একটু করছিলাম, আসলে খুব ইম্পর্টেন্ট যে কথাটা আমার বিশেষ করে ডক্টর খায়রুজ্জামানের লেগেছে, সেটা হচ্ছে যে হোয়াট ইউ নিড ইজ ড্রিম।
নাথিং এলস। আর কিচ্ছু দরকার নেই। স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন দেখতে হবে, তথ্য কালেক্ট করতে হবে এবং সেই অনুযায়ী চলতে হবে। একদম মানে এটা মানে আমাদের কোনো নাই যে তোমরা ইচ অ্যান্ড এভরি ওয়ান, হ্যাঁ, যদি চেষ্টা করো এবং যদি একটু, এখন তো একটু সহজ হয়েছে যে আমাদের নেটে অনেক তথ্য আছে, তোমাদের অনেক স্যার তোমাদেরকে অনেক তথ্য দিচ্ছেন। এবং আমাদের জন্য এখন সবচেয়ে বড় যেটা সুবিধা, বিশেষ করে তোমাদের জন্য আমি বলবো যে আমাদের ফার্স্ট ব্যাচ, সেকেন্ড ব্যাচ, থার্ড ব্যাচ এরকম করে, যেমন ফিফথ ব্যাচের কথা বললো ওই যে জামিল, মানে আমাদের যথেষ্ট মানে জাহাঙ্গীরনগর থেকে পাশ করা অনেক গ্র্যাজুয়েটই এখন ইউরোপ আমেরিকার বিভিন্ন জায়গায় পজিশনে চলে গেছেন। হয়তো খায়রুজ্জামান সবচেয়ে উপরের দিকে আছে, এরকম ডক্টর খায়রুজ্জামান, কাছাকাছি কেউ হয়তো বিজনেসের দিকে গেছেন, বিজনেস বলতে আমি বোঝাচ্ছি ফার্মেসি প্র্যাকটিসের, যে ফার্মেসির বিজনেসের দিকে গেছেন, বিভিন্ন জায়গায় আছেন। মানে তোমাদের গার্জিয়ানও আছে। তোমাদের কিন্তু আরেকটাই আমার মনে হয় যে আমরা অনেক এই দিক থেকে হয়তো একটু পিছিয়ে আছি, সেটা হচ্ছে আমাদের অ্যালুমিনাইটা খুব একটা স্ট্রং না। হ্যাঁ, এইটা যারা বিশেষ করে এক্সিস্টিং থাকো তাদের জন্য ইম্পর্টেন্ট যে তোমরা যদি অ্যালুমিনাইদের একটা তৈরি করতে পারো, একটা যদি যোগাযোগ, এখন তো প্ল্যাটফর্ম খুব সহজ, তাহলে ইট উইল বি মাচ মোর ইজিয়ার। সো হোয়াট ইউ নিড, এই যে ড্রিমটা দরকার যে আমি এটা করব, এই জায়গায় যাব, এই জায়গায় পৌঁছাবো, এই ড্রিমটা থাকলে, এই যে আমাদের অনেকেই এসছেন, নাম যাই হোক তোমরা বিভিন্ন সময় ক্লাসেও শোনো, আমি সময় স্বল্পতায় বললাম না, এখানে খায়রুল আছেন, প্রফেসর মাসুম শাহরিয়ার আছেন, আমাদের রফিক স্যার আছেন, সোহেল রানা স্যার আছেন, আমার দোস্ত মহসিন আছেন, সুকল্যাণ কুমার কুণ্ড আছেন, প্রত্যেকেই কিন্তু বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স নিয়ে এসছেন এবং নতুন ধরনের যে যোগাযোগ সেগুলোও তাদের আছে। সো হোয়াট ইউ নিড এ ড্রিম। থ্যাংক ইউ ভেরি মাচ, স্পেশালি থ্যাঙ্কস গোস টু প্রফেসর ডক্টর খায়রুজ্জামান। আমার মনে হয় আমি এখানেই শেষ করি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি প্রথমেই ডক্টর খায়রুজ্জামানকে বিশেষভাবে ধন্যবাদ দিতে যাচ্ছি। সে খুব অল্প সময়ের জন্য আসছে, এর মধ্যেও বলতেই তোমাদের সামনে এই যে কিছু কথা বললো সেগুলো বলার জন্য এই সময়টা দিতে রাজি হয়েছে। আদারওয়াইজ তার টাইম খুব অল্প, এখানে এই 2 দিন পরে সে চলে যাবে, হয়তো 10-11 দিনের জন্য আসছে, এর মধ্যে এই সময়টা দিয়েছে। তো অনেকেই জানে, যেহেতু আরেকদিন এখানে খুব ছোট্ট সময়ের জন্য যখন দেখতে আসলো আমাদেরকে, কথা হয়েছে, সিনিয়র যারা তাদের একটা পরীক্ষা ছিল, যে তখন বলেছি, এই জন্য অনেকে জানতে পারে, সে হচ্ছে আমার ক্লাসমেট আর কি। আমাদের ব্যাচে আমরা 12-13 জন ছিলাম, এই 12-13 জনের মধ্যে সে একজন ছিল। ওকে, এবং খুব ইন্টারেস্টিংলি সে আসলে, আমি খুব আইসোলেটেড ছিলাম, এখনও মূলত আইসোলেটেড, কিন্তু মাস্টার্স লেভেল আইসা পরীক্ষা দেওয়ার সময় আমার রুমে সে ছিল আমার সাথে। হ্যাঁ, ওই কয়দিন, যে কদিন পরীক্ষা ছিল। এবং মজার ব্যাপার হলো যে আমাদের ব্যাচে কিন্তু আমাদের 2 জনের পিএইচডি হয়েছে। তার পিএইচডিটা আগে হয়েছে, আমি আর পরে করেছি। যে বিষয়গুলো খুব ইম্পর্ট্যান্ট, আমি বেশি সময় নেওয়ার মতো সময়ও নাই। একটা হচ্ছে, এখানে আমাদের অনেক স্টুডেন্ট আছে, এই যে আমার সামনেই আছে, নাম উল্লেখ করতেছি না, যে একটু রেজাল্ট খারাপ করে খুব হতাশ, যে জীবন শেষ হয়ে গেল। আমাদের ব্যাচে যাদের থিসিস ছিল কিন্তু খুব ভালো রেজাল্ট করে নাই, তার মধ্যে একজন খায়রুজ্জামান, সে কিন্তু সবার আগে পিএইচডি করেছে এবং আমেরিকা থেকে। এটা কিন্তু আমাদের স্টুডেন্টদেরকে অনেক সময় গল্প করেছি যে তোমার রেজাল্ট খুব ভালো হতে হবে, এখানে তা না। বিশেষ করে ফার্মেসিতে যেগুলো আসে সবগুলোর কিছু এখানে আছে, ঠিক আছে। সুতরাং তুমি ফার্স্ট ইয়ার রেজাল্ট প্রাপ্ত করতে পারো না, সেকেন্ড ইয়ারে পারো না, থার্ড ইয়ার ডাজন্ট ম্যাটার। তুমি পাশ করার পরেও তোমার অনেক কিছু, দুনিয়ায় অনেক কিছু অ্যাচিভ করার সুযোগ আছে। সুতরাং যাদের একটু রেজাল্ট খারাপ হয়েছে তারা যদি মনে করো যে আমি শেষ হয়ে গেলাম, তুমি আসলেই শেষ হয়ে গেছো। কিন্তু তুমি যদি মনে করো যে না, আমার আরও অনেক কিছু পাওয়ার আছে, তাহলে জীবনে কখনো তুমি শেষ হবে না, ঠিক আছে। এরপরে যে কথাটা ওর কথা থেকে বেরিয়ে আসছে সেটা হচ্ছে, ওর জবটা কীভাবে হলো এফডিএতে। হি ওয়াজ কিউরিয়াস, প্রশ্ন করেছে, এটা কি, ওটা কি, হাবি যাবি দুনিয়ার সব প্রশ্ন করেছে। সেখান থেকে ওই লোকের মনে হয়েছে আমার তো এরকম একটা ছেলে দরকার, এভাবে তার জবটা হয়েছে। সুতরাং আমি কিন্তু কথাগুলো বলি যে ইউ হ্যাভ টু বি কিউরিয়াস, ড্রিম থাকতে হবে, যেটা বললেন আমাদের স্যার। এবং একটা কথা আমি অনেক বলেছি, আমার স্যারেরা আমাকে বলেছে যে ডক্টর জীবন রায়, আমেরিকা একটা প্রফেসর, ইউনিভার্সিটির প্রফেসর এখন, সম্ভবত এটা আইনস্টাইনের কথা, নলেজ ইজ নট এনাফ, হোয়াট ইউ নিড ইজ ইমাজিনেশন।
স্বপ্ন দেখতে হবে, কল্পনা করতে হবে, ভাবতে হবে, রাস্তা খুলে যাবে, পরিশ্রম করতে হবে। আমি যতদূর জানি ও বলেছে 8 ইয়ার্স পার্ট টাইম পিএইচডি করেছে, 8 ইয়ার্স। আর আমাদের ছেলেরা 1 মাস কাজ করিয়া দেখা গেলো জীবন শেষ। এই ডিপার্টমেন্টে কেন আমি পড়তে আসছি? আমার লাইফে এত বড় ভুল আর করি নেই এখানে বসে। বাট আমাকে বলেছে 8 বছর কাজ করেছে, তারপর পিএইচডি হয়েছে। আমেরিকায় পিএইচডি ডিগ্রি হওয়া এত সহজ বিষয় নয়। অলরাইট, এই কথাগুলো আমার বলা দরকার। এই যে আমার মনে পড়ছে, কারণ বললাম প্রায়ই বলি, গপ্প করতে গেলে অনেক গপ্পই করা যেত, হ্যাঁ। বাট এই যে কয়েকটা পয়েন্ট বললাম, যে খুব বেশি ভালো রেজাল্ট করে আমার ব্যাচে থিসিস যারা করেছে তাদের মধ্যে সবচেয়ে খারাপ রেজাল্ট, তার অবশ্যই অন্য কারণও আছে, ওখানে থাকতে পারে, কিন্তু সেই সবার আগে পিএইচডি করেছে, মানে আমেরিকা থেকে পিএইচডি করেছে, এবং এখন সে এফডিএতে কী করতেছে, একটা ভালো পজিশন আছে। এই বিষয়গুলো আমি আবারও বলছি, যে কিছু ছেলে মেয়ে মনে করে যে আমার কী হইলো, যে রেজাল্ট ভালো করি না, খালি বিসিএসে একমাত্র নো, তোমার জন্য দুনিয়াটা অনেক খোলা। তো আমি আবারও ডক্টর খায়রুজ্জামানকে ধন্যবাদ জানাচ্ছি, যে আমাদের সামনেও আমাদের আরও অনেক ফ্রেন্ড কিন্তু আমেরিকায় আছে, তারা যখনই যেখানে যারা আছে, বিদেশে যারা আছে, তোমাদের সাথে এনকাউন্টারের দেখা সাক্ষাতের ব্যবস্থা আমরা করব। এই যে এটার মাধ্যমে, এটা খুব ভালো আইডিয়া, এটা কিন্তু এরপরেও কিন্তু লোকজন শুনতে পাবে, রিসার্কুলেশন হবে। তো আমি তোমাদেরকে এই যে অ্যাটেন্ড করছো, যারা অ্যাটেন্ড করে না তাদেরকেও বলবা, এনকারেজ করবা, হ্যাঁ। ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ, সময় দিয়ে আসছো। তোমাদের অনেকেই জানে, তারা তারপরে আসে নাই। যাই হোক, যে তোমাদের যে কথাটা বারবার বলি আর কি, যে অপরচুনিটি কিন্তু বাইরে যাওয়ার অনেক বেশি তোমাদের অন্যদের, এবং এটার জন্য তোমরা প্রথম থেকেই কিন্তু নিজেদেরকে তৈরি করতে পারো এই দেশের জন্য। এখন যে ইউনিভার্সিটি যে সমস্যা, তোমরা যে আমি হ্যাপি যে তোমরা তাকে জিজ্ঞেস করো নাই যে বিসিএস দিতে হলে কী করতে হবে, কেননা এটা এখন সবার 20 জন চাকরি করে 1 জন পায়, কিন্তু 20 জন যদি জিআরই টোফেল নেওয়া থাকে 20 জনই আমেরিকায় যাবে। আমাদের ছেলেমেয়েরা কিন্তু সবাই যাচ্ছে ইয়েতে। আমি ডেইলি এখন আমার কাছে 5টা খুব ইজিলি যাচ্ছে, শুধু যাচ্ছে না, খুব ইজিলি যাচ্ছে। লেখার জন্য আছে আমাদের ছেলেমেয়েদের। 10 বছর আগে তার গ্র্যাজুয়েশন এসে চাকরি করে এখন তারা যাচ্ছে। তারা এখন মনে করছে যে দেশে যেভাবে আছে চাকরি, তার থেকে বাইরে গেলে তাদের অপরচুনিটি অনেক বেশি হবে এবং তারা ভালোভাবে কাজ করবে। তো এই জিনিসটা এখন আমাদের সেশন জ্যাম হয়, আমাদের ইউনিভার্সিটির বিভিন্ন প্রবলেম হবে, দেশের প্রবলেম হবে। যে সময়টা বসে থাকতেছো সেই সময় এই ট্রাইগুলো করো, জিআরই জন্য দেখো। জিআরই করলে তোমার ইংলিশটাও ডেভেলপ হবে। তুমি এখানে বাংলাদেশে চাকরি করতেও যদি একজন যে ভালো ইংলিশ জানে আর একজন যে ইংলিশ জানে না, দুজনের মধ্যে কিন্তু ডিসক্রিমিনেশন হবে। এটা একটা জায়গা। তারপর আদার ইয়েগুলো দেখো, যে স্ট্যাটিস্টিক্স সব জায়গায় লাগবে, নিজেরা স্ট্যাটিস্টিক্সগুলো একটু দেখতে পারো। তারপরে পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন শিখতে পারো, যেগুলা কাজে লাগবে, এইগুলা তোমার ইয়ে থাকবে। তো আজকে তো আমরা আমাদের ডক্টর খায়রুজ্জামান, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি সময় ইয়ে করার জন্য, এবং এটা আসার জন্য আজকে ফুল দিয়ে ওনাকে একটু শুভেচ্ছা জানার জন্য অনুরোধ করছি। ফুলটা আসো, এটাকে নিয়ে আসুক একজন। ফুলটা আসলে একটু বেশ এই ধর।